স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে যাবার সিদ্ধান্তের পর থেকেই দরপতন হচ্ছে পাউন্ডে। ব্রেক্সিট ভোটের পর এ পর্যন্ত টাকার বিপরীতে পাউন্ডের দর কমেছে প্রায় 18 টাকা। পাউন্ডের অবমূল্যায়নে রপ্তানি এবং রেমিটেন্স কমে যাবার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রয়েছে ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বাড়ার সংখ্যাও তারা প্রকাশ করছেন। আজ আমরা আলোচনা করব পাউন্ডের দরপতন এবং অর্থনীতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত জুনে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিল ব্রিটেনের জনগণ। 2017 সালের শুরুর দিকে ব্রেক্সিট বাস্তবায়ন শুরু করবে ব্রিটেন। গণভোটের আগের দিনও এক পাউন্ডের দর ছিল $1.5 বেশি, কিন্তু গণভোটের দিনই 10% দর হারায় পাউন্ড। ফলে পাউন্ডের বিপরীতে টাকার দর নেমে আসে 6 বছরের মধ্যে সর্বনিম্ন। নামতে নামতে পাউন্ড এখন 100 টাকার নিচে। রপ্তানিকারকরা বলছেন পাউন্ডের দরপতন সবচেয়ে বেশি আঘাত হেনেছে রপ্তানি খাতে। এতে সমপরিমাণ পণ্য রপ্তানি করে আগের চেয়ে আয় আসছে অনেক কম। বিভিন্ন ধরনের সব কিছু কিন্তু রপ্তানি হয়ে থাকে। যারা এখানে রপ্তানি করবেন, যে ধরনের রপ্তানি হবে না কেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কারণ প্রতিযোগী দেশের তুলনায় আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি, যেহেতু আমি কম পাচ্ছি, সেই ক্ষেত্রে অটোমেটিকলি তাদের জিনিসের দাম বেড়ে যাবে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশির সংখ্যা কম নয়। প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রেও আছে তালিকার 7 নম্বরে। তাই রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যাংক সংশ্লিষ্টদের। আগের তুলনায় কম হোক বেশি হোক টাকা কিন্তু আমাদের ওখান থেকে দেশে আসে, সেই রিমিটেন্সটাও কিন্তু আমাদের এফেক্টেড হবে। মেবি হুন্ডি অনেক এনকারেজড হবে, কারণ ফর্মাল চ্যানেলে পাউন্ডের মূল্য কমে গেলে এস বাংলাদেশ ইকোনমি যেটুকু সম্পৃক্ত ওদের সঙ্গে, আমাদের হয়তো মেজরিটি পার্সেন্টেজে ক্ষতি না হোক, কিন্তু আমরা কিছু না কিছু ধাক্কা এই ক্ষেত্রে আমাদের উপর প্রেশার আসতে পারে। সাময়িকভাবে পাউন্ড কিছুটা দর হারালেও অবস্থার পরিবর্তন ঘটবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? ভালো আছি। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি যে ব্রেক্সিটের পরে পাউন্ডের দর বিশ্বব্যাপী পড়তে যাচ্ছে এবং এর ফলে টাকার বিপরীতেও এ পর্যন্ত পাউন্ড প্রায় 18 টাকা কমে গেছে। এবং এর ফলে সবাই যেটা বলছে যে নেতিবাচক প্রভাব পড়বে আমাদের রেমিটেন্সে প্রবাহেতে এবং আমাদের রপ্তানি যারা কারক তারাও আসলে সংখ্যা প্রকাশ করছেন। এই সংখ্যাটা বা এই ভয়টা কতটা গভীর বলে আপনার মনে হচ্ছে, যে কতটা দিন এই ধরনের সংকটে থাকতে পারে বলে মনে হয়? এইটা বলা একটু মুশকিল। আমাদের রেমিটেন্স কিন্তু অনেকদিন যাবতই পড়ছে। মোটামুটি 2013 পর থেকেই ইংল্যান্ড থেকে আমাদের যে রেমিটেন্সটা, সেটার প্রভাব কমে আসছে। $1 বিলিয়ন কাছাকাছি থেকে পড়তে পড়তে $800 মিলিয়ন কাছাকাছি চলে আসছে। আইল গিভ ইউ দ্য এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স ইন আ ওয়াইল। তবে এক্সপোর্টে বড় প্রভাব ফেলবে, উইদাউট এনি ডাউট। কারণ দ্য ইউকে ইজ আর থার্ড লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট। ইউএসএ নাম্বার 1, জার্মানি নাম্বার 2, ইউকে নাম্বার 3। আমাদের 2014-15 এটা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স বলছি, ইউএসএ তে 14-15 অর্থ বছরে আমরা $4 বিলিয়ন এক্সপোর্ট করেছিলাম। জার্মানি ছিল 3.86 বিলিয়ন, ইউকে ছিল 2.4 বিলিয়ন। এখানে একটা মার খাওয়ার ভয়, কারণ আমরা পরিমাণ কিন্তু একই পাঠাবো, হয়তো বেশি পাঠাবো, ইন টার্মস অফ ভ্যালু কম আসবে। এবং আপনি যদি দেখেন, আমরা বলছি 18 টাকা ইন টার্মস অফ টাকা, কিন্তু আপনি যদি ডলার টার্মসে দেখেন, 22 জুনের দিকে $1.5 ছিল 1 পাউন্ড। 1.18 নেমে আসছিল গত সপ্তাহে, এবং এখন স্টেবিলাইজ করছে 1.2 এর কাছাকাছি, 1.21 আমি একটু আগে দেখে আসলাম, ডলার্স পার পাউন্ড। সো মোটামুটি 20% কিন্তু পড়ে গেছে ভ্যালিউ। আচ্ছা, what this does is, to British consumers it makes foreign goods more expensive, to us it makes their goods cheaper. কিন্তু জিনিসটা হলো, ইউকে ইজ নট মানে আমরা এক্সপোর্ট করি প্রচুর ইউকেতে, কিন্তু আমাদের ইম্পোর্ট কিন্তু ইউকে থেকে অত বেশি না। আমাদের ইম্পোর্ট 2016 জানুয়ারি থেকে মার্চ, মানে ওই ফার্স্ট কোয়ার্টারে ছিল $65 মিলিয়ন, অথচ আমরা এক্সপোর্ট করেছিলাম $0.65 বিলিয়ন। সো ইনসিগনিফিকেন্ট ইম্পোর্টস, আমরা অতটা ওই দিক দিয়ে লাভবান হচ্ছে না, বরং আমাদের ক্ষতি হবে, কারণ আমরা জিনিস পাঠাবো ঠিকই, কিন্তু আমাদের সেই তুলনায় টাকা আসবে কম। রেমিটেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যদি দেখেন, আমি একটু আগে মানি চেঞ্জারে ফোন করলাম খবর নেওয়ার জন্য যে কীরকম রেট।
রেট মানে মানি চেঞ্জের 101, 102, কিন্তু আপনি যদি ব্যাংকে দেখেন ব্যাংকগুলো কিন্তু 90 এর ঘরে দিচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট 10 তারিখের যে রেটটা দিয়েছে অক্টোবরের 10 তারিখে, সেখানে ইন্টারব্যাংক রেট কিন্তু 95 এর ঘরে। আচ্ছা আচ্ছা। সো আপনি যেটা বলছেন হুন্ডির রিস্কটা অবশ্যই বেড়ে যাবে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং নিউজ গতকাল এবং আজকের অনলাইন অনেক মাধ্যমে আসছে যে সোনালী ব্যাংক, বাংলাদেশের যে সোনালী ব্যাংক, তাদের সোনালী এক্সচেঞ্জ আছে একটা ইংল্যান্ডে এবং সম্ভবত 3টা শাখা আছে ইংল্যান্ডে। তাদেরকে 33 লাখ টাকা 33 লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে ফাইন করা হয়েছে। because they were not taking adequate measures to counter money laundering, মানে অ্যান্টি মানি লন্ডারিং মেজার করলো ওরা ঠিক মতো বাস্তবায়ন করছিলেন। এবং তার ফলে খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আসছে। এক বাংলাদেশি ওখানে, এখন ওখানকার নাগরিকত্ব আছে, যৌথ নাগরিকত্ব বোধহয় আছে, সে বছরে আয় করে 28,000 পাউন্ড, সে নাকি এক বছরে 25,000 পাউন্ড পাঠিয়েছে। হাউ ইজ দ্যাট পসিবল? সেটাই। 7 সপ্তাহ আগে নাকি তার ওদের কমিশন খবর নেওয়ার চেষ্টা করেছে যে কেন এরকম হয়েছে, সেটা ওরা জানতে না পেরে শেষে ফাইন করেছে, সোনালী ব্যাংকেও ফাইন করেছে, ওই লোককেও, স্টিভেন স্মিথ নামে একজন কর্মরত কর্মকর্তা। তাকে ফাইনও করেছে, তার চাকরিও গেছে এবং তাকে বলে দেওয়া হয়েছে এই ধরনের কোনো পজিশনে সে ইংল্যান্ডে চাকরি করতে পারবে না। এখন এটা তাহলে আমরা যে সংখ্যার কথা বলছিলাম যে রেমিটেন্স প্রবাহ কমে যাবে এবং সত্যিকার অর্থেই যদি পাউন্ডের দর এমন কমতে থাকে রেমিটেন্স কমবে এবং ফরমাল চ্যানেলে পাঠানো এখন মুশকিল হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে মানুষজন আসলে হুন্ডির আবার আশ্রয় নেবে। রাইট, কারণ যখন Ultimately আমি বললাম যে মানি চেঞ্জারে আপনি যদি এখন বিক্রি করেন, আমি যেটা খবর পেলাম মতিঝিলে অবস্থিত একটা মানি চেঞ্জারে যদি 100 টাকার উপরে পাই, আর আমি যদি এখন ব্যাংকে গিয়ে আমাকে পাসপোর্টও দেখাতে হবে, আমি পাবো হয়তো 95 বা 97 টাকা, আমি স্বাভাবিক আমি 4 টাকা 5 টাকা বেশি নেওয়ার চেষ্টা তো করবোই। এটা খুব স্বাভাবিক, একজন অর্থনীতির ছাত্র হিসেবে না, একটা সাধারণ নাগরিক হিসেবে আমি তাই চাইবো। ধন্যবাদ জনাব শাহ। আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতি, 30 সেকেন্ড পর ফিরে আসছি, আমরা ফিরছি আলোচনা আবারও। জনাব শাহ, আমরা কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে হুন্ডির কথা বলছিলাম। হুন্ডি সবসময়ের জন্য একটা চ্যালেঞ্জ, যখন সবসময় ব্যাংকাররা আমরা যখন যাদের সাথে কথা বলি তারা সবসময় এটা বলে থাকেন, কিন্তু ফরমাল চ্যানেল কি কতটা দুর্বল, আসলে কেন মানুষ সত্যিকার অর্থে ফরমাল চ্যানেলে টাকা পাঠাতে চান না? এর কারণে যে যথেষ্ট ইনসেন্টিভ অভাব। ইনসেন্টিভ একটা ফ্যাক্টর, কিন্তু আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা দুর্নীতির সূচকে প্রায় ভালো করে থাকি, দুর্ভাগ্যক্রমে আমাদের সরকারি পর্যায়ে বলা হয়ে থাকে যে কারাপশন ইজ র্যাম্পেন্ট। হ্যাঁ, আমাদের থেকে আরো দুর্নীতিগ্রস্ত দেশ আছে পৃথিবীতে। এরকম একটা কাহিনী একটা আন্তর্জাতিক সংস্থার এক কর্মকর্তার কাছে আমি বছর 2-3 আগে শুনেছিলাম যে এখানে একজন সরকারি কর্মকর্তা দুর্নীতি করে হুন্ডির মাধ্যমে তার সন্তানকে ইংল্যান্ডে টাকা পাঠায়। সেই সন্তান পড়াশোনা করছে, সে ওই টাকাটা ফর্মাল চ্যানেলে ওখান থেকে তার পরিবারকে পাঠাচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু corrupt money is becoming white and is coming back into Bangladesh. আচ্ছা, এটা মানি হোয়াইটেনিং স্কিম বলতে পারেন এক অর্থে। সুতরাং মানে যে কাহিনীটা আমরা শুনলাম যে 28,000 পাউন্ডের মধ্যে একজন 25,000 পাউন্ড পাঠায়, এখানে একজন ছাত্র যার হয়তো সে চাকরি করে, পার্ট টাইম চাকরি করে, ফুল টাইম তো চাকরি করতে পারে না একজন ছাত্র, পড়াশোনা করতে করতে তার পড়ার খরচ মেটানো তো দূরে থাকছে, উল্টো টাকা পাঠাচ্ছে বাংলাদেশে। এরকম কাহিনী কিন্তু হয়ে থাকে। সো হুন্ডিটা এর জন্য কিন্তু মানে ওই শ্রেণীর জন্য অত্যাবশ্যক। এবং মজার জিনিস আপনি যদি দেখেন, এই 2016 অর্থ বছরে জুলাই মাসে, মানে জুনের যে ব্রেক্সিট ভোটের পরে জুলাই মাসে আমাদের $41 মিলিয়ন আসলো ইংল্যান্ড থেকে। অগস্টে সেটা হঠাৎ করে লাফ দিয়ে আবার 64 মিলিয়ন এবং সেপ্টেম্বরে 65 মিলিয়ন হলো। ইউকে কিন্তু একসময় টপ 5 রিমিটিং কান্ট্রিজ ছিল ইন্টু বাংলাদেশ। 4 নম্বর 5 নম্বরের মধ্যে ঘোরাঘুরি করতো। নাম্বার 1 বরাবরই সৌদি আরবিয়া, নাম্বার 2 UAE, নাম্বার 3 USA, নাম্বার 4 কুয়েত, নাম্বার 5 ইংল্যান্ড। ইংল্যান্ড আর কুয়েতের মধ্যে একটা রেষারেষি ছিল। শেষে যেটা দেখা গেল 2012-13 দিক থেকে মালয়েশিয়া চলে আসলো 5 নম্বরে, ইংল্যান্ড চলে গেল 6 নম্বরে, এখন ওমান চলে আসছে 6 নম্বরে, ইংল্যান্ডকে 7 নম্বরে দিয়ে দিয়েছে। এবং এই গত বছর যেটা মানে কাতার চলে আসছে 7 নম্বরে, ইংল্যান্ডকে 8 নম্বরে পাঠিয়ে দিয়েছে, ইউনাইটেড কিংডমকে। আচ্ছা, তো এখন কাতার আমরা যদি দেখি, ওই কাতার কিন্তু দেখা গেল জুলাই $72 মিলিয়ন আসছে কাতার থেকে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, ইংল্যান্ডে কিন্তু আমাদের ফর্মাল চ্যানেলে লোক খুব কম যায়। 2000 সালের পর থেকে বোধহয় হাইলি স্কিলড মাইগ্রেন্ট প্রোগ্রাম যেটা ছিল HSMP, তার আওতায় বোধহয় 10,079 জন জুলাই পর্যন্ত গেছে ইংল্যান্ডে। কিন্তু প্রতি মাসে আমাদের কিন্তু সৌদি আরব, ওমান, কাতার এইসব দেশে অনেক কর্মী যাচ্ছে। আচ্ছা।
সুতরাং ওইসব দেশ থেকে কিন্তু আসার সুযোগ, টাকা আসার সুযোগটা বেশি। আর তার মধ্যে ইংল্যান্ডের পাউন্ড মার খাওয়ায় এটা আরও এফেক্টেড হয়ে যাবে। পুরো প্রভাবটা কিন্তু বুঝতে সময় লাগবে। আমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, রেমিটেন্সের থেকে আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা ইউরোপিয়ান ইউ জোনে যেটা, যার আওতায় আমরা ইংল্যান্ডকে ধরি, আমরা যে এক্সপোর্ট করতাম, উই হ্যাড ডিউটি ফ্রি অ্যাক্সেস। এখন আমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো টু এনশিওর যে আমরা এই ফ্যাসিলিটিটা কন্টিনিউ। এটা আমরা আশা করতে পারি। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ যখন আলোচনা করেছে তখন বলা হয়েছিল যে আশাবাদী আমরা, ইউ সকল নীতিমালাই ইউকে মেনে চলবে। আমরা আশাবাদী, কিন্তু এবং তার উপর আমরা কমনওয়েলথ কান্ট্রি, সো আশা করা যায় যে আমরা এই প্রিভিলেজটা কন্টিনিউয়াসলি পেয়ে যাব ইভেন পোস্ট ব্রেক্সিট। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির সময় হলো, একটা আমাদের বিরতিতে যাবার। আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি পাউন্ডের দর পতন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ডিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম যে পাউন্ডের দর পতন নিয়ে। পাউন্ডের দর পতনের ফলে আমরা বলছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রপ্তানি, পোটেনশিয়াল ক্ষতি হচ্ছে। কিন্তু এখানে আসলে আমাদের ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, আমাদের কি করণীয় আছে? কারণ পাউন্ডের দর পতনের সাথে আমরা আমাদের কিছু করার নেই। তাহলে কি ব্যবস্থা আসলে আমাদের নেওয়া উচিত এই ক্ষতিকে অফসেট করবার জন্য? এই প্রসঙ্গে বলে রাখি যে ইউএস ডলার যখন দরপতন হওয়ার একটা ভয় ছিল, তখন ইউএস ডলার কিনে নিচ্ছিল সেন্ট্রাল ব্যাংক, এবং দেখা যায় প্রতি বছর 3 থেকে 5 বিলিয়ন ডলার কিনছিল ওরা মপ আপ করতে, এক্সেস লিকুইডিটি ডলারের। কিন্তু পাউন্ডের ক্ষেত্রে তো সেই সুযোগটা নাই এখনও, যদি অফিসিয়ালি ব্যাংকগুলো পাউন্ড বিক্রি করে। এখন বাস্তবতা হলো আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ধরে রাখার জন্য পাউন্ডের দরপতনের ব্যাপারে আমাদের কিছু করার না থাকলেও আমাদের ট্রেড নেগোসিয়েশনটা চালিয়ে যেতে হবে ইংল্যান্ডের সাথে, এবং আমাদের ডিপ্লোম্যাটিক সব এফোর্ট রাখতে হবে সো দ্যাট আমাদের কোনো ধরনের বেনিফিট আমরা না হারাই। বর্তমানে যে বেনিফিটগুলো পাচ্ছি সেগুলি যেন আমাদের বহাল থাকে, পারলে বাড়তি কোনো বেনিফিটের যদি সুযোগ থাকে, হয়তো এক্সপোর্টারদেরকে সরকার কিছুটা ভর্তুকি দেওয়ার চিন্তা করতে পারে যে ঠিক আছে, গার্মেন্টস এক্সপোর্টই আমাদের মোর দেন 90% মানে যে প্রায় $2.5 বিলিয়ন যে এক্সপোর্ট আমাদের হয়, প্রায় 90% হলো আরএমজি, রেডিমেড গার্মেন্টস। সো এইটা আমাদের ধরে রাখা খুব দরকার। কিছুটা তো ধাক্কা খাবেই এক্সপোর্টাররা, কিছু করার নেই। এবং তার মধ্যে যেহেতু আমাদের গত কয়েক বছর কয়েক রাউন্ড ওয়েজ বাড়ানো হয়েছে আরএমজি, সুতরাং ওদের এখানে কম্পিটিটিভনেসটা অনেকটা কমে আসছে। আচ্ছা আচ্ছা, পাউন্ড অনেকে বলছে যে হয়তো বাড়বে, কিন্তু আমার ধারণা আগের রেঞ্জে কিন্তু ফিরবে না। মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, সময় বলে দিবে কি। অনেকেই মনে করছে পাউন্ড কিন্তু আরও পড়ে যেতে পারে। এবং পাশাপাশি আমরা যদি দেখি, যদিও ইউকে মার্কেটটা নিয়ে আমরা বেশি ওয়ারিড, ইভেন আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এফেক্টেড হয়েছে। ইউরোর কিন্তু কিছুটা দরপতন হয়েছে, ইউরোর মাঝখানে দরপতন হয়েছে, কিছুটা হয়েছে 1.10 1.11 এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। একটা সময় কিন্তু মানে যখন ইউরো আসে তখন কিন্তু 1.3 এর উপরে ছিল টু দ্য ডলার, সেটা কমতে কমতে 1.15 1.2, সেখানেও কিন্তু ইরোশন হয়েছে। সুতরাং এইগুলি কিন্তু সবই আমাদেরকে এফেক্ট করবে। এখন আপনি বলছেন যে এই ফার্দার জন্য কোনো বেনিফিট কাট না হয় ইউকে সরকারের কাছ থেকে, সেখানে কি সরকারের শুধুমাত্র ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ করতে হবে, নাকি ব্যবসায়ীরাও আসলে কোনো কাজ করতে পারে, অথবা ব্যবসায়ী সরকারি পর্যায়ে যৌথভাবে করতে পারলে ভালো? আমরা যেমন ইউএসএ তে কিন্তু আমাদের ট্যারিফ ইম্পোজিশন আছে, এবং আমরা কিন্তু এখনো জিএসপি ফ্যাসিলিটি পাইনি। আমি জানি বিজিএমইএ কিন্তু ওখানে লবিয়েস্ট পর্যন্ত নিয়োগ করেছে, কিন্তু লবিয়েস্ট একা কিন্তু অত দূর পারেনি, অনেক ফ্যাক্টর আছে। সুতরাং আমরা যেমন ইউএসএ তে জিএসপি সুবিধাটা ফেরত পাইনি, ইউকে তে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের কোনো ধরনের যেন মানে ক্ষতি না হয় আমাদের ব্যবসার। এবং এর জন্য বললাম তো, যথেষ্ট স্ট্রং ট্রেড ডেলিগেশন পাঠানো উচিত, সো দ্যাট আমরা আগে ভাগেই আমাদের স্বার্থটা অক্ষুণ্ণ রাখতে পারি। আমি মনে করি কিছুটা ইরোশন হবেই বিকজ অফ দ্য ডিভ্যালুয়েশন অফ দ্য পাউন্ড, এটা কারোর কিছু করার নাই, সব দেশই এফেক্টেড কম বেশি, কিন্তু আমাদেরটা আমাদের ঠিক রাখতে হবে। কারণ আমি বললাম তো, ইউএসএ এবং জার্মানির পরে 3rd লার্জেস্ট মার্কেট কিন্তু আমাদের ইউকে, এবং ওখানে আমাদের প্রচুর বাংলাদেশি আছেন, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন বাংলাদেশি কিন্তু প্রচুর আছেন। এবং দেখা যাচ্ছে এই ব্রেক্সিটকে ঘিরে কিন্তু অনেক মানে কিছুটা জেনোফোবিয়া মতো হয়ে গেছে ইউকেতে। আমি পড়ে খুব অবাক হলাম, গতকাল বা পরশুর অনলাইন বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যারা ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি, মানে পোস্ট ব্রেক্সিট সিচুয়েশনে তাদেরকে ইনভলভ করা হবে না।
এইটা পড়ে আমি খুব অবাক হয়েছে যে ইউকের মতো দেশে যদি এরকম হয়, তারা চিন্তা করে যে আমরা মানে ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাহায্য নিব না। এটা তো খুব অ্যালার্মিং একটা ব্যাপার। সুতরাং এরপরে মানে এই জেনোফোবিয়াটা কিন্তু এখন মানে ইলেকশনও একটা বড় ভূমিকা পালন করে, এবং আমরা যদি দেখি ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ওখানেও কিন্তু একই রকম একটা প্রভাব, যদিও মানে এখন পর্যন্ত আমরা আশাবাদী যে ওখানে মানে কি বলবো, সময় বলে দেবেন নভেম্বর ইলেকশন। সত্য কথা যে রিপাবলিকান প্রার্থী জনাব ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় অভিবাসন বিরোধী কথা বলছেন, এবং বলছেন যে উনি সবসময় বলছেন যে সকল চাকরি আমেরিকা ফিরিয়ে আনা হবে। রাইট, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে আমেরিকানদের চাকরি, মধ্যবিত্ত আমেরিকানদের চাকরি চলে গেছে মেক্সিকো বা অন্যান্য দেশে। অথচ আইডেন্টিটি হচ্ছে দ্য ইউএস ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং অনেক বাংলাদেশের কাছেও কিন্তু আমরা শুনি যে তারা বাধ্য হবে বাংলাদেশে চলে আসতে যদি ইলেকশন ওই দিকে যায়, কারণ সময় বলে দেবে। আলটিমেটলি মানে যতটা বলছে অতটা করতে পারবেন, এবং আমরা অনেকে আশাবাদী যে ওই ধরনের সিনারিও আসবে না, কিন্তু বলা যায় না। মানে আমাকে কেউ যদি জুনের 22 তারিখে বা 23 তারিখ সকালেও বলতো যে ব্রেক্সিট ভোট উইল গো ফর এক্সিট, মানে ইন ফেভার অফ এক্সিট, আমি কিন্তু বিশ্বাস করতাম না, কিন্তু তাই হলো কিন্তু শেষ পর্যন্ত। এবং দেখেন মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু ইংল্যান্ডের লোকজন, কারণ তাদের পাউন্ডের দরপতন যেখানে মোটামুটি ডলার এগেনস্টে 20% হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা। তাদের সবকিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে তাদের লোকাল মার্কেটে, এবং তাদের আপনি চিন্তা করেন যাদের সেভিংস আছে, দের সেভিংস আর ওভার 20% লেস ইন 2-3 মান্থস। প্রচন্ড বড় একটা ধাক্কা। রেমিটেন্সের কথা বলছিলাম, আমরা বলছিলাম যে যেহেতু ডলারের দর পড়ে যাচ্ছে, যারা পাউন্ডের দাম পড়ে আছে, তারা টাকা পাঠাতে আসলে পাউন্ড পাঠাতে দ্বিধাবোধ করবেন। কিন্তু একই সাথে আরেকটা জিনিস বিষয় হচ্ছে যে ব্রেক্সিটের ফলে কিন্তু মানুষের আয়ও কমে যাচ্ছে সেখানকার মানুষের, এবং চাকরি ইন্টারন্যাশনাল কম্পারিজন এবং চাকরির সুযোগটাও কমে যাচ্ছে। এটার ভয় আছে, কারণ মানে অনেক বড় বড় বিজনেস ফার্ম কিন্তু বলছে তারা রিলোকেট করবে তাদের হেড, মানে তাদের অফিসগুলো ফ্রম লন্ডন টু ফ্র্যাঙ্কফার্ট, প্যারিস, অনেকেই বলছে। কারণ তাদের দরকার ইউরোপিয়ান ইউনিয়নে এন্ট্রি। এখন ওরা যদি ফ্র্যাঙ্কফার্ট বা প্যারিসে থেকে, ওদের খরচও যদি বেশি হয়, ওদের দরকার অ্যাক্সেসটা, সুতরাং ওরা কিন্তু ওই দিকে টার্গেট করবে। আর রেমিটেন্সের যে কথাটা বলছেন, আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে আসছি বাংলাদেশ ব্যাংক থেকে। 2009-10 ইউকে থেকে আমাদের $828 মিলিয়ন আসছিল, সেটা 10-11 অর্থ বছরে $890 মিলিয়ন উঠলো, 11-12তে $987, 12-13 মিলিয়ন ডলার্স, 12-13তে 992, দিস ওয়াজ দ্য হাইয়েস্ট মিলিয়ন ডলার্স ফ্রম দ্য ইউকে। আবার 13-14 থেকে কমে 901, 14-15তে 812, তারপরে 863। সুতরাং আবার একটু টার্ন অ্যারাউন্ড, কিন্তু এই বছর যদি এই রেটে হতে থাকে $775 মিলিয়ন মতো আসবে, যদি মানে এই ফার্স্ট কোয়ার্টার যদি ইন্ডিকেটিভ হয়, তাহলে অনেক কমে যাবে, তাই না? প্রায় $1 বিলিয়ন থেকে অলমোস্ট 25% কমে যাচ্ছে। রাইট, জনাব ওয়াজেদ হাসান শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা আশা করছি যে এই যে হতাশার কথা আমরা শেষে বলছি, সেটা হয়তো থাকবে না, এবং আপনি যে কথা বলছেন যে বাংলাদেশ সরকার এমন ব্যবস্থা নেবে যার ফলে ট্রেড ডিপ্লোমেসিটা আসলে বৃদ্ধি পাবে, এবং আমরা সে অর্থে আমাদের যে ক্ষতিগ্রস্ত আশঙ্কা করছি সেটা হয়তো হবে না। বাংলাদেশের এক্সপোর্ট আরো বৃদ্ধি পাবে ইন টার্মস অফ ভলিউম, তাহলে এই ক্ষতিটা হয়তো পুষিয়ে নেওয়া যাবে। আমি যে কথা বলি, হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।